21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাভাষী প্রত্যেকটি নাগরিকের কাছে চোখ ভেজা আনন্দের দিন। বাংলাদেশিদের কাছে আত্ম আবিষ্কার ও আত্মপ্রতিষ্ঠার দিন। এসবের বাইরে অমর 21-এর শ্রেষ্ঠতম গৌরব তপস্বীর। দেশ হিসেবে নতুন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের রূপদান। কোনো রাষ্ট্র যখনই কোনো সম্প্রদায়ের মায়ের ভাষা, মুখের ভাষা, শিক্ষার ভাষা ও রুজি রোজগারের ভাষাকে স্বীকৃতি না দিয়ে জোর করে তার পছন্দমতো ভাষাকে চাপিয়ে দিতে চেয়েছে, তখনই যুগ যুগ ধরে বিভিন্ন দেশে নিজের ভাষার অধিকার রক্ষার তাগিদে ভাষা আন্দোলন ঘটেছে। এর জলজ্যান্ত প্রমাণ আফ্রিকান, আন্দাসুলীয়, বেলুচ, গ্যালিক, ইলিরিয়ান ইত্যাদি ভাষা আন্দোলন। প্রতিটি ভাষা আন্দোলনের মূল লক্ষ্য মাতৃভাষার স্বাধিকার রক্ষা হলেও 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের মতো এত আবেগ, এত চেতনা, এত স্বাধিকার রক্ষার লড়াই, এত সংঘবদ্ধতা কোনো ভাষা আন্দোলনের ক্ষেত্রে দেখা যায়নি। অমর 21-এর বাংলা ভাষা আন্দোলন জন্ম দিতে পেরেছে নতুন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। ভাষা থেকে দেশের জন্ম পৃথিবীর আর কোনো ভূখণ্ডে ঘটেছে কিনা তা আমাদের জানা নেই। এই ইতিহাসের কথা তুলে ধরতে চলুন একটু ফ্ল্যাশব্যাকে পিছনের দিকে চোখ ফেরানো যাক। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম নেওয়া পাকিস্তানের দুটো অংশ, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। দুই অংশের মাঝে দেশ ভারতবর্ষ। একই দেশ হওয়া সত্ত্বেও দুই প্রদেশের ভৌগোলিক দূরত্ব জলপথে 3000 মাইল, স্থলপথে 2000 মাইল। খণ্ডিত পাকিস্তান দেশের প্রথম গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ, প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। পূর্ব পাকিস্তান ভূখণ্ডের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হলো খাজা নাজিম উদ্দিনকে। এর সঙ্গে সঙ্গে প্রায় 200 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটল, কিন্তু পাকিস্তানের ঔপনিবেশিক মনোভাবের কোনো পরিবর্তন ঘটল না। আত্মপ্রকাশের প্রথম দিন থেকেই পূর্ব পাকিস্তান চলে গেল ধন কুবের ও দালালদের হাতে। পূর্ব পাকিস্তানের উৎপাদিত চা, পাট, রেশম ইত্যাদি দ্রব্য পশ্চিম পাকিস্তানের উন্নতির জন্য কাজে লাগানো শুরু হলো। এই প্রদেশে শিক্ষার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান দূরে থাকুক, নাগরিকদের রুজি রোজগারের জন্য কোনো শিল্প পর্যন্ত প্রতিষ্ঠিত হলো না। সব উন্নয়ন পশ্চিম পাকিস্তান প্রদেশে। একই সঙ্গে বর্ণ বৈষম্য ও চেহারার কারণে পশ্চিম পাকিস্তানের মানুষদের কাছে উপহাসের পাত্র হয়ে গেল পূর্ব পাকিস্তানের তামাম জনগণ। নারীরা যাতে শিক্ষিত হতে না পারে, তাদের নিজস্ব অধিকারের প্রশ্ন তুলতে না পারে, সেজন্য পূর্ব পাকিস্তানের মেয়েদের হাতে তুলে দেওয়া হলো উর্দু ভাষায় লেখা আশরাফ আলী তানভীর বেহেশতি জেওর বা স্বর্গের অলঙ্কার গ্রন্থটি। অল্পদিনেই এই গ্রন্থটিকে পূর্ব পাকিস্তান প্রদেশের মুসলিম নারীদের জীবনের নিয়ন্ত্রক হিসেবে তুলে ধরা হলো। পাকিস্তান নামের সঙ্গে যে দেশের সঙ্গে পূর্ব পাকিস্তানকে জোর করে যুক্ত করা হলো, তার সঙ্গে এই ভূখণ্ডের মানুষদের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ, ঐতিহ্য, ধ্যান ধারণা, অর্থনীতি ইত্যাদি দিক থেকে কোনো নৈকট্য তো ছিলই না, বরং অনেক ক্ষেত্রেই ছিল হুবহু বিপরীত। তা সত্ত্বেও কেবলমাত্র ধর্মের ধ্বজা উড়িয়ে যুক্ত করা হয়েছে বিপরীত দুটি ভূখণ্ডকে। নতুন স্বাধীনতা অর্জনের প্রথম কয়েক মাস এভাবেই চলছিল। পাকিস্তানের মোট জনসংখ্যা 6,90,00,000 মানুষের মধ্যে 4,40,00,000 মানুষ পূর্ব পাকিস্তানের, এদের মাতৃভাষা বাংলা, আর বাকি 2,50,00,000 পশ্চিম পাকিস্তানের মানুষেরা উর্দু ভাষী। পাকিস্তানের সরকার জোর করে উর্দু ভাষাকে পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়ার নানান কৌশল গ্রহণ করল। মাতৃভাষার প্রশ্নে নড়ে চড়ে উঠল পূর্ব পাকিস্তানের ছাত্র জনতা। সক্রিয় ভাষা আন্দোলন 1948 সাল নাগাদ শুরু হলেও ভারতবর্ষ টুকরো হওয়ার আগে থেকেই নতুন দেশ ও উর্দু ভাষা নিয়ে আলাপ আলোচনা নানা মহলে শুরু হয়ে গিয়েছিল। এ বিষয়ে প্রথম মাথা ঘামিয়েছিলেন কলকাতার লেখক সম্প্রদায়। তারা রাষ্ট্রভাষার বাংলার পক্ষ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি শুরু করেন।
এরপর 1947 সালে ঢাকা শহরে প্রতিষ্ঠিত হয় গণ আজাদি লীগ। এদের ম্যানিফেস্টোতেও দাবি করা হয় বাংলা হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। দ্বিখণ্ডিত স্বাধীনতার পরের মাস অর্থাৎ 1947 সালের 15 সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেম তমুদ্দুন মজলিসের উদ্যোগে রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি গ্রন্থ সম্পাদনা করেন। এই মজলিসের উদ্যোগে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পূর্ব পাকিস্তানের নানা সভা সমাবেশে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করবার দাবি তুলতে শুরু করে। এই বছরের নভেম্বর মাসে পাকিস্তান সরকার উর্দু ভাষার সাথে ইংরেজি ভাষায় খাম, পোস্টকার্ড, ডাকটিকিট, মানি অর্ডার ফর্ম, ট্রেনের টিকিট ছাপতে শুরু করে। পাকিস্তানের উচ্চতর সিভিল সার্ভিস পরীক্ষায় 31টি বিষয়ের মধ্যে 9টি ভাষা বিষয় থাকলেও বাংলা ভাষার কোনো নামগন্ধ ছিল না। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বঞ্চিত করা হলো। স্বাধীন দেশে স্বদেশী শাসকদের এই হঠাৎ সিদ্ধান্তকে সহজে মেনে নিতে পারেনি সেদিনের পূর্ব পাকিস্তান। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 6 ডিসেম্বর মর্নিং নিউজ থেকে খবর পেয়ে উর্দু ভাষার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ, জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজ ও আরও বেশ কয়েকটি কলেজের ছাত্ররা প্রতিবাদ সভা করে। এই মাসের শেষের দিকে গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1948 সালের 4 জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের জন্ম হয়। পরে সংগঠনটির নাম হয় বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে 1948 সালের 23 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের গণপরিষদের অধিবেশনে উর্দু বা ইংরেজি ভাষায় সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার প্রস্তাব আনা হয়। সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত সংশোধন করে বাংলা ভাষাকে এর অন্তর্ভুক্ত করেন। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন সদর্পে উর্দু ভাষার পক্ষে সওয়াল করেন। নাজিম উদ্দিনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এই সময় তমুদ্দিন মজলিস, গণ আজাদি লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ ও বিভিন্ন ছাত্রাবাসের ছাত্রছাত্রীদের সম্মিলিত উদ্যোগে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই পরিষদের উদ্যোগে 11 মার্চ সারা পূর্ব পাকিস্তান জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হয়। এই ঘটনায় পাকিস্তান সরকার শেখ মুজিবুর রহমান, শামসুল হক সহ মোট 69 জনকে গ্রেপ্তার করে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এদের মুক্তির আওয়াজ তুলে 13 থেকে 15 মার্চ পুনরায় ধর্মঘট পালিত হয়। 15 মার্চ পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজি নাজিম উদ্দিন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সঙ্গে 8 দফা চুক্তিতে আবদ্ধ হন। তিনি জানান, উর্দুর সঙ্গে সঙ্গে বাংলা ভাষাকেও সমান মর্যাদা দেওয়া হবে এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে চালু থাকবে বাংলা ভাষাও। এদিন মুক্তি দেওয়া হয় মুজিবুর রহমান সহ প্রত্যেক ধর্মঘটীদের। এর ঠিক কয়েক মাস পর 1948 সালের 21 মার্চ রেসকোর্সে এবং 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব উপলক্ষে কার্জন হলে আয়োজিত বক্তৃতায় পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণা শুনেই বহু ছাত্র আলী জিন্নাহর বক্তব্যের প্রকাশ্য বিরোধিতা করে। 1948 সালের 27 নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পূর্ব পাকিস্তান সফরে এসে ছাত্র সম্মেলনে ভাষণ দিতে গিয়ে উর্দু ভাষার পক্ষে ঘোষণা দেন। শাসকের পক্ষের যাবতীয় কর্মকাণ্ড থেকে এরা উপলব্ধি করল পাকিস্তান সরকার তাদের মুখের ভাষা কেড়ে নিয়ে এদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করবার হীন চক্রান্ত করছে। উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হলে পরবর্তীতে এদের আর কোনো অধিকার থাকবে না। তাই অধিকার রক্ষা করতে গেলে আগে সবার প্রথমে মুখের ভাষাটাকে রক্ষা করতে হবে। আপন মাতৃভাষা রক্ষার তাগিদে খুব দ্রুত জনমত তৈরি হয়। পথে ঘাটে চলতে থাকে ভাষা রক্ষার মিটিং মিছিল। বেগতিক দেখে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট 20 ফেব্রুয়ারি 1 মাসের জন্য ঢাকা শহরের সমস্ত প্রকার সভা শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করে 144 ধারা জারি করেন। সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদের কর্মী আলী আহাদ উপলব্ধি করেন 144 ধারা না ভাঙলে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পরের দিন 21 ফেব্রুয়ারি প্রায় 12:30টার সময় গাজীউল হক ও আব্দুল মতিনের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা আব্দুল সামাদের প্রস্তাবে 10 জনের এক একটি গ্রুপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে গেটের দিকে এগিয়ে যেতে থাকে।
এই সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লাঠিচার্জ করে ও কানুনে গ্যাস ছোড়ে। 144 ধারা লঙ্ঘিত হয়েছে এই অভিযোগে পুলিশ 62 জনকে গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারের পরে ছাত্রমহলে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। দুপুর 2টো নাগাদ সংঘবদ্ধ ছাত্রদের মিছিল ঢাকা মেডিকেল কলেজের সামনে এলে পুলিশ গুলি চালায়। এতে 3 জন ছাত্র সহ 4 জন নিহত হন, 17 জন আহত হন। পুলিশ 62 জনকে গ্রেপ্তার করে। পুলিশের গুলিতে নিহত হন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের 2য় বর্ষের ছাত্র রফিক উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এম এর ছাত্র আব্দুল বরকত, এই বিশ্ববিদ্যালয়ের আরেকজন এম এর ছাত্র মোহাম্মদ সালাউদ্দিন, গ্রামীণ কর্মচারী আব্দুল জাব্বার, শুল্ক বিভাগের পিয়ন আব্দুল সালাম। গুলি চালানো ও নিহত হওয়ার খবর চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে। ঢাকা শহরের সমস্ত মানুষ, অফিস আদালতের কর্মচারীরা অফিস ছেড়ে বিক্ষুব্ধ হয়ে মেডিকেল হোস্টেলের সামনে উপস্থিত হয়। একটি পরিসংখ্যান থেকে জানা যায় 21 ও 22 ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন 40 জন, আহত হয়েছিলেন 400 এর বেশি মানুষ। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পাকিস্তানি পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন 2000-এরও বেশি মানুষ। এদের মধ্যে যেমন ছিল ছাত্র সমাজ, তেমনি সাধারণ নাগরিকেরা। পুরো ঘটনার ফলে পূর্ব পাকিস্তানের মানুষ উপলব্ধি করে ওপারের পশ্চিম পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বেশি দিন টিকবে না। এই ক্রান্তি লগ্নে এগিয়ে আসেন মৌলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ। পাশাপাশি এরা দুজন 21 দফা দাবিকে সামনে রেখে 1953 সালের 14 নভেম্বর 5টি রাজনৈতিক দলকে সাথে নিয়ে যুক্ত ফ্রন্ট গঠন করেন। 1954 সালে পাকিস্তান পরিষদের নির্বাচনে যুক্ত ফ্রন্ট 237টি মুসলিম আসনের মধ্যে 223টি আসনে জয়লাভ করে। মৌলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগ একাই পায় 143টি আসন। 1954 সালের 3রা এপ্রিল শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক 4 জন সদস্য নিয়ে যুক্ত ফ্রন্ট মন্ত্রিসভা গঠন করেন। 15 মে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়। এর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এ.কে ফজলুল হক। কিন্তু এই মন্ত্রিসভা বেশি দিন টেকেনি। 1954 সালের 30 মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ফজলুল হকের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের অভিযোগ এনে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করে গভর্নরের শাসন প্রবর্তন করেন। 1958 সালের 7 অক্টোবর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা আইয়ুব খানকে প্রধান সামরিক শাসক হিসেবে নিযুক্ত করেন। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায় শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলা স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষাসহ 6 দফা দাবি পেশ করেন। শেখ মুজিবুর রহমানকে আটকানোর জন্য পাকিস্তান সরকার মুজিবুর রহমান সহ 35 জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলায় রাষ্ট্রদ্রোহী কার্যকলাপের অভিযোগ আনে। এই অভিযোগে 1968 সালের 18 জানুয়ারি শেখ মুজিবকে গ্রেপ্তার করে পুলিশ। শেখ মুজিবের গ্রেপ্তারির পর পাকিস্তান জুড়ে গণ আন্দোলনের সূচনা ঘটে। তার ফাঁসি পর্যন্ত ঠিক হয়ে যায়। এই সময় মুজিবের পক্ষ নেন মৌলানা ভাসানী। তীব্র গণ আন্দোলনের চাপে পড়ে আইয়ুব খানের সরকার 1969 সালের 22 ফেব্রুয়ারি ফাঁসি রদ করে মুজিবকে মুক্তি দিতে বাধ্য হন। তিনি পরিচিতি পান বঙ্গবন্ধু নামে। এবছরের মার্চ মাসে পাকিস্তানের শাসক জেনারেল আইয়ুব খানের পতন ঘটলে ক্ষমতায় আসেন আরেক সামরিক শাসক ইয়াহিয়া খান। 1970 সালের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের 169টির আসনের মধ্যে আওয়ামী লীগ 167 আসনে জয়লাভ করে। 7 মার্চ মুজিবুর রহমান রেসকোর্সের মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানে তিনি ঘোষণা করেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুজিবুর রহমানের এই আহ্বানে পূর্ব পাকিস্তানের সাধারণ নাগরিকেরা যে যার মতো অস্ত্র হাতে নিয়ে অসম যুদ্ধে নেমে পড়ে। এদের সঙ্গে পাকিস্তানের সশস্ত্র প্রশিক্ষণ বাহিনীর লড়াই বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদেরকে ঠেকাতে পশ্চিম পাকিস্তানের শাসক ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চালায়। দলে দলে মুক্তিগামী যোদ্ধারা ভারতে চলে আসে। কলকাতা, শিলং, ত্রিপুরা, আসামের করিমগঞ্জ ইত্যাদি জায়গায় আশ্রয় নিয়ে এরা ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে অস্ত্র প্রশিক্ষণ নিতে শুরু করেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এদেরকে যুক্ত করে তৈরি হয় মিত্রবাহিনী।
টানা 9 মাস ধরে মিত্রবাহিনীর সঙ্গে ইয়াহিয়া খানের সরকারি যুদ্ধে পরাজিত হয় পশ্চিম পাকিস্তান। 1971 সালের 16 ডিসেম্বর এরা আত্মসমর্পণ করে। এই দিনটি বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়। 1971 সালের 26শে মার্চ পাকিস্তান থেকে বাংলাদেশ পৃথক হয়ে একটি সার্বভৌম রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে। 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই দিন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশের স্বাধীনতা লাভের প্রায় 53 বছর পর দেশটির দ্বিতীয় স্বাধীনতা এসেছে। অন্তত আন্দোলনকারী ছাত্র সমাজের সমন্বয়কদের দাবি এরকমই। এর ভিত্তিতে ছিল ছাত্রছাত্রীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 1 জুলাই 1924 জন্ম নেওয়া এই সংগঠনটি মাত্র 35 দিনে অসহযোগ আন্দোলনের রূপ নিয়ে তথাকথিত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করে। ছাত্রছাত্রীদের এই আন্দোলন নিয়ে যদিও যথেষ্ট বিতর্ক রয়েছে, বিতর্ক যাই থাকুক না কেন, এই আন্দোলনের ভিত্তি স্থাপনের কাজ শুরু হয়েছিল 52 ভাষা আন্দোলনের মতোই ছাত্রছাত্রীদের হাত ধরে। এখানেও ক্ষোভ জমা হচ্ছিল ধীরে ধীরে গত 15 বছরের স্বৈরাচারী শাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি 15 বছর ধরে মানুষ গুম, হত্যা, নির্যাতন, লাখ লাখ মিথ্যে মামলা, বিনা বিচারে নৃশংস হত্যাকাণ্ডের মতো অসাংবিধানিক অমানবিক কাজকর্ম চালিয়ে গেছেন। এমনকি বাংলাদেশের সাধারণ নাগরিকদের ভোটাধিকার পর্যন্ত কেড়ে নিয়েছিলেন এই শাসক। 5 আগস্ট ছাত্র জনতার প্রবল বিক্ষোভের মুখে তিনি দেশ ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। এসব কথা বাইরের কথা, ঘটনার সূত্রপাত সম্পূর্ণ অন্যরকম। বাংলা নামের এই দেশটির স্বাধীনতা লাভের পর থেকে সরকারি চাকরি ও শিক্ষার ক্ষেত্রে প্রায় 252 রকমের কোটা চালু করেছিল। প্রায় প্রতিটি দেশেই পিছিয়ে পড়া নাগরিকদের সুযোগ সুবিধা দিতে এ ধরনের কিছু না কিছু কোটা প্রচলিত আছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শেখ হাসিনার আমল পর্যন্ত কোটার ধরন ছিল 30% মুক্তিযোদ্ধাদের জন্য, জেলাভিত্তিক কোটা 10%, নারীদের জন্য 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5% ও প্রতিবন্ধীদের জন্য 1%। এই 56% কোটা ও সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমার দাবিতে 2018 সালেই বিতর্কের সূত্রপাত ঘটে। এরপর নানা সময় এ নিয়ে বিতর্ক ও কেস কাছারি চলতেই থাকে। এই দাবি জোরালো হয় 2024 সালের জুলাই মাসে। ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত হয় বাংলাদেশের সাধারণ নাগরিকরাও। প্রায় 35 দিনের আন্দোলনে 450 জন নিহত হন, আহতের সংখ্যা 200 এবং প্রায় 14,000 জনকে আটক করা হয়। 1952 এর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে জন্ম হয়েছে যে দেশের, সেই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল ছাত্রছাত্রীরা। দ্বিতীয় স্বাধীনতারও চালিকা শক্তি ছাত্র সমাজ। 52 ছাত্র আন্দোলনে ছাত্রছাত্রীদের ভেতরে ছিল মাতৃভাষার চেতনা, তীব্র আবেগ। 24 ছাত্রছাত্রীদের ভেতরে ছিল ক্ষোভ, তবে এদের জানা আছে ভাষা অন্য। এ ভাষার সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, তানেরই ভাষা, আনন্দেরই ভাষা না হোক, ক্ষোভের ভাষা, ধ্বংসের ভাষা। যে দেশ বাংলা ভাষার জন্য সংগ্রাম করে জন্ম নিয়েছে, 24 ছাত্রছাত্রীদের কোটা বিরোধী প্রতিবাদ কর্মসূচিতে সেই ভাষা বহিষ্কৃত। নামগুলো দেখুন: ব্লক রেইড, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ ইত্যাদি। শেখ হাসিনার গণভবন ত্যাগের পর গণভবন থেকে ছাগল, হাঁস, মুরগি, গরু, চেয়ার, টেবিল, সোফা, টেবিল ফ্যান, কম্বল, টেলিভিশন ইত্যাদি এমনকি বাদ যায়নি অন্তর্বাসও লুটপাট চালিয়েছে ছাত্ররা। সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় ধূমপান করতেও দেখা গেছে কাউকে কাউকে। এমনকি 71-এর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়ে তাকে গ্রাম ঘুরতে বাধ্য করা হচ্ছে। যার ত্যাগ ও নেতৃত্বের ফলে আজকের বাংলাদেশ, যিনি বঙ্গবন্ধু, সারা দেশে তার মূর্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে, দড়ি দিয়ে টেনে, এক্সকেভেটর দিয়ে ভাঙা হয়েছে। 32 নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি বঙ্গবন্ধু ভবন, জাদুঘর ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে। হাসিনার 5 নম্বর ধানমন্ডির বাড়ি সুধা সদনও। বাদ যায়নি রাহুল আনন্দের বাদ্যযন্ত্র সংগ্রহশালা ও তার বাড়ি। পিটিয়ে মেরে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে পুলিশের মৃতদেহ। প্রায় 44 জন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এটা কি কোনো সুস্থ ছাত্র সমাজের কাজ হতে পারে? এরা কিরকম ছাত্র, কোন শিক্ষায় শিক্ষিত, সবটা আমরা জানি না। 52 ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে এরকম ধ্বংসাত্মক ভূমিকায় দেখা দেয়নি। 52 ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে এরকম ধ্বংসাত্মক ভূমিকায় দেখা যায়নি। অনেক স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা ছিল। 24 নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করেছেন এটা কোনো ছাত্র অভ্যুত্থান নয়, এর পিছনে রয়েছে চীন মার্কিন ষড়যন্ত্র।
ছাত্রছাত্রীদের আন্দোলনের নামে পিছনে রয়েছে টাকার খেলা। এরা যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করছে তার কোনোটি বাংলাদেশের নয় বলেই অনেকের ধারণা। এদের প্রত্যেকের আচরণ বাঙালি সমাজ সংস্কৃতির বিপক্ষে। এদের ভেতরে যে পরিমাণ মুজিব বিদ্বেষ, 52-71-এর চেতনা বিদ্বেষ, ভারত বিদ্বেষ দেখা গেছে, তাতে করে এটা বেশ বোঝা যায় এরা 71-এর পরাজিত শক্তি পাকিস্তানের পক্ষে। বাংলাদেশকে স্বাধীন হতে নানা রকমভাবে সাহায্য করেছিল ভারতবর্ষ। এই পরাজয়ের আক্রোশ এখনো পাকিস্তানপন্থী অনেক বাংলাদেশি রাজাকারদের মধ্যে আছে। প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে চেতনা এনে দেয়, শ্রদ্ধাবোধ গড়ে তোলে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কোনো কারণে অবর্তমান থাকলে দেশের শাসনভার গ্রহণ করেন সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণের ঘটনা বাংলাদেশে একাধিকবার ঘটেছে। সাংবিধানিক পথে না গিয়ে এই প্রথম অন্তর্বর্তী সরকার তৈরি করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি ও সেনাপ্রধান। এই সরকারের চূড়ামণি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তার নামে 666 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। ক্ষমতায় আসার 72 ঘন্টার মধ্যেই এই বিপুল অঙ্কের কর মকুব। তার বিরুদ্ধে ওঠা যাবতীয় মামলা থেকে তিনি মুক্ত। অন্তর্বর্তী সরকারের একাধিক সমন্বয়কের সঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশ চলে গেছে জামায়াতে পন্থীদের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1 আগস্ট নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এই জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরকে। এখানে সমন্বয়ক ও প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বার্থ বড় হয়ে উঠেছে। বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ইত্যাদি 12টি জেলার ক্ষতিগ্রস্তদের ত্রাণের টাকা সমন্বয়কদের অ্যাকাউন্টে জমা হয়েছে। ভাষাকে ভালোবেসে স্বতন্ত্র একটি দেশ হিসেবে জন্ম হয়েছিল যে বাংলাদেশের, সেই বাংলাদেশ পুনরায় পাকিস্তানের দিকে ঝুঁকছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইউনূসের দিকে বাড়িয়ে দিয়েছেন হাত। স্বাধীনতার 53 বছর পর বাংলাদেশে আসছে আলু, চিনি, গুড় থেকে সামরিক অস্ত্রশস্ত্র। মুসলিম নারীদের মধ্যে জোর করে ফিরিয়ে আনার চেষ্টা চলছে পর্দা প্রথা। বাংলাদেশের নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়ার মুরালে কালি লেপা অকথা কুকথা লেখা হয়েছে। এমনকি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বর্তমানে রাখা হয়েছে রংপুর বিশ্ববিদ্যালয়। নির্বাসিত একজন বাংলাদেশি সাহিত্যিক, যিনি বাংলাদেশের নারীদের প্রগতিশীল করে তুলেছিলেন, স্বাধীন বাংলাদেশের নারীদের পুরুষতান্ত্রিকতার শেকল থেকে মুক্তির আহ্বান জানিয়েছিলেন, সমাজকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। সরকারি সংস্থা বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলায় তার লেখা বইপত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে মৌলবাদীরা। বাংলাদেশের মহিলাদের বাজারে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ দিনের পর দিন সংখ্যালঘু নির্যাতন চলছে। হিন্দু সন্ত চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা বিচারে কারাগারে বন্দী করা হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনেরও একই হাল। অনেক কবি সাহিত্যিক রাজনৈতিক অসহিষ্ণুতার কারণে এখনো কারারুদ্ধ। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বাংলাদেশ আবার সেই পুনর্মূর্ছিতভাব বাংলাদেশ ফিরে যাচ্ছে পাকিস্তানে, যে ভাষা আন্দোলন একদিন জন্ম দিয়েছিল বাংলাদেশে?